সবুরা বেগম এখনো নিজেকে বিশ্বাস করতে পারছেন না যে মরিয়ম মেয়েটা সত্যি সত্যি চলে গেছে। তিনি বারবার রান্নাঘরে যাচ্ছেন, খাবার দেখছেন, কাজের লোকদের বকছেন, কিন্তু তার কণ্ঠে এখন আর আগে সেই শক্তি নেই। কোথাও একটা অস্থিরতা ঢুকে গেছে। তিনি নিজে নিজেই বললেন, এই মেয়ে ভাবে যেতে পারে না, এত সাহস কোথা থেকে পাইও। কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না, কারণ উত্তরটা আসলে বাড়ির প্রতিটি দেওয়াল জানে। রাতভর যে মেয়েটা একা একা 50 জন মানুষের জন্য রান্না করেছে, তার শরীর যতটা ক্লান্ত ছিল তার চেয়েও বেশি ক্লান্ত ছিল তার ভেতরের অপমানগুলো। সেই অপমানই আজ তাকে মুক্ত করেছে। ইয়াসিন এক সময় রান্নাঘরে কোণে গিয়ে বসে পড়লো। তার হাত এখনো কাঁপছে। সে মনে করার চেষ্টা করে কোথাও ভুল হয়েছিল। মরিয়ম তো কখনো এত বড় কিছু চায়নি। সে শুধু সম্মানটুকু চেয়েছিল, একটু বোঝাপড়া, একটু পাশে দাঁড়ানো মানুষ। কিন্তু সে প্রতিবারই বলেছিল, মা একটু কঠোর, সামলে নাও না ওকে। এই সামলে নাও শব্দটাই আজ তার জীবন সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। ইয়াসিন হঠাৎ উঠে দাঁড়ায়। তার চোখে এবার একটা সিদ্ধান্ত। সে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। অন্যদিকে মরিয়ম চায়ের দোকান থেকে উঠে দাঁড়ায়। সে কাউন্টারে গিয়ে বিল মিটিয়ে দেয়। তারপর ধীরে ধীরে হাঁটা শুরু করে। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার মনে আসে পুরোনো দিনের কথা। বিয়ের প্রথম দিন, নতুন বাড়ি, নতুন মানুষ, সবকিছু কত সুন্দর মনে হয়েছিল। সবুরা বেগম তখন বলেছিলেন, এই বাড়ির নিয়ম একটু কঠিন, কিন্তু একবার মানিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। সে ভেবেছিল ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়, কিন্তু সে ভুল ছিল। সব ভালোবাসা একপাক্ষিক হলে সেটা ধীরে ধীরে দায়িত্বের রূপ নেয়, আর দায়িত্ব একসময় বোঝায় পরিণত হয়। মরিয়ম হাঁটতে হাঁটতে একটা ছোট বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ায়। সে জানে না সে কোথায় যাবে, শুধু জানে এখন আর পিছনে ফেরা যাবে না। ঠিক তখনই তার ফোনটা আবার বেজে ওঠে। এইবার অচেনা একটা নম্বর। সে ফোনটা ধরলো। ওপাশ থেকে একটা নীরব কণ্ঠ, আপনি কি মরিয়ম? জি, আমি একটা এনজিও থেকে বলছি। আমাদের একটা নারী সাপোর্ট সেন্টার আছে। আপনি কি কোথাও নিরাপদ জায়গা খুঁজছেন? মরিয়ম কিছুক্ষণ চুপ থাকলো, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ। এই একটা শব্দই তার জীবনের দিক পরিবর্তন করে দেয়। কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি এসে দাঁড়ায়। মরিয়ম উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। সে জানালার বাইরে তাকায়। পেছনে তার পুরো পৃথিবী ধীরে ধীরে ছোট হয়ে আসছে। অন্যদিকে ইয়াসিন শহরের বিভিন্ন জায়গায় মরিয়মকে খুঁজে বেড়াচ্ছে। ফোন করছে, জিজ্ঞাসা করছে, পরিচিতদের জিজ্ঞাসা করছে, কিন্তু কোথাও কোনো খবর নেই তার। তার ভেতরে প্রথমবারের মতো ভয় জন্ম নিয়েছিল, একটা ভয় সে সত্যি হারিয়ে গেছে। সবুরা বেগম তখন বাড়িতে বসে আছেন। অতিথিরা চলে গেছে। ঘরটা এখন ফাঁকা। শুধু পড়ে আছে অর্ধেক খাওয়া খাবার, নীরব চেয়ার আর কিছু কিছু অস্বস্তি। তিনি ধীরে ধীরে নিজের ঘরে গিয়ে বসলেন। এই প্রথমবার তার মুখে কোনো নির্দেশ নেই, শুধু নীরবতা। আর সেই নীরবতার ভেতর থেকে একটা প্রশ্ন বারবার উঠে আসে, আমি কি খুব বেশি চাপ দিয়েছিলাম? কিন্তু তিনি নিজেকে সঙ্গে সঙ্গে থামিয়ে নেন। তিনি এখনো স্বীকার করতে প্রস্তুত নন, কিন্তু ভেতরের দেয়ালটা প্রথমবার ফাটতে শুরু করেছে। সেদিন সন্ধ্যায় মরিয়ম নারী সাপোর্ট সেন্টারে পৌঁছে যায়। একটা ছোট রুম, পরিষ্কার বিছানা, শান্ত পরিবেশ। কেউ তাকে জিজ্ঞাসা করে না তুমি কেন চলে এসেছো। কেউ বলে না তুমি ভুল না ঠিক। ভয়েস এন্ড ভিডিও, জান্নাত স্টোরি। শুধু এখানে বলা হয় এটা আপনার জায়গা, আপনি এখানে নিরাপদ। এই শব্দটা মরিয়ম বহু বছর শুনেনি, নিরাপদ। সে বিছানায় বসে পড়ে। তার চোখ দিয়ে একবার ধীরে ধীরে পানি পড়তে লাগে, কিন্তু এটা দুর্বলতার কান্না না, এটা মুক্তির কান্না। রাত গভীর হয়। এদিকে শহরের আলো ঝলমল করছে, অন্যদিকে বাড়ি প্রথমবারের মতো শূন্যতা শিখেছে। আর মরিয়ম শিখেছে নিজের জীবনে প্রথমবার নিজের জন্য বাঁচা কাকে বলে। সাপোর্ট সেন্টারে সেই ছোট রুমে রাত নেমে এসেছে ধীরে ধীরে। বাইরের শহরে আলো জ্বলছে, গাড়ির হর্ন ভেসে আসছে দূরে থেকে, কিন্তু এই রুমের ভেতর একটা অদ্ভুত শান্তি। মরিয়ম জানালার পাশে দাঁড়িয়ে আছে। জানালার কাছ থেকে বাইরে চলা জীবনে ছায়া পড়েছে, কিন্তু এখন সে জীবনের কোনো অংশ নেই। তার ভেতর একটা শূন্যতা আছে, আবার সেই শূন্যতার ভেতরেই একটা নতুন শক্তি জন্ম নিচ্ছে। সে প্রথমবার বুঝতে পারছে চলে আসা মানে সব শেষ হয়ে যাওয়া নয়, বরং নিজের শুরুটাকে খুঁজে পাওয়া। বিছানার একটা সাদা চাদর, একটা সাধারণ বালিশ। এই সাধারণতা তার কাছে এক রাজপ্রাসাদের চেয়েও বেশি বড় মনে হচ্ছে, কারণ এখানে কেউ তাকে কাজ শেষ করো, আরেকটু করো, ভুল হয়েছে বলে চাপ দিচ্ছে না। এখানে শুধু একটা বাক্যই বারবার বলা হচ্ছে, তুমি নিরাপদ এখানে। এই শব্দটা মরিয়মের ভেতর বারবার ধাক্কা খাচ্ছিল। নিরাপদ শব্দটা সে বহু বছর শুনেনি। তার জীবনে নিরাপত্তা ছিল শর্ত সাপেক্ষে। ভালো ব্যবহার করলে পাওয়া যেত, না হলে হারিয়ে যেত। সে ধীরে ধীরে বিছানায় বসে পড়ে, চোখ বন্ধ করে ফেলে। কিন্তু চোখ বন্ধ করলে সেই রাতটা আবার ফিরে আসে। ভোর 3টায় রান্নাঘর, 4টা চুলার আগুন, ঘামের গন্ধ, শাশুড়ি ঠান্ডা চোখ, আর ইয়াসিনের নীরবতা। তার হাতটা কেঁপে ওঠে, কিন্তু এবার সে চোখ খুলে ফেলে না। এবার আর সে জায়গায় ফিরবে না। অন্যদিকে শহরের আরেক প্রান্তে ইয়াসিন একা গাড়িতে বসে আছে। গাড়িটা চলছে না। সে নিজে বসে আছে স্টিয়ারিং এর সামনে, কিন্তু মাথা কাজ করছে না। তার চোখগুলো লাল হয়ে গেছে। ফোন হাতে বারবার মরিয়মের নামে ডায়াল করছে, কিন্তু আবার কেটেও দিচ্ছে। তার ভেতরে প্রথমবারের মতো একটা ভয় জন্ম নিয়েছিল। এই ভয়টা আগে কখনো ছিল না, কারণ সে সবসময় ভেবেছিল মরিয়ম কোথাও যাবে না। সে তো এই বাড়িরই অংশ, সে এখানে